আসসালামু আলাইকুম এভরিওয়ান। আস্থা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আলামিন হোসেন। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ দুটোই আসতে দেখেছি এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো দেখো আমি এখানে লিখে রেখেছি। এবং এই অধ্যায়ের অর্থাৎ যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে স্থির বিদ্যুৎ, এই স্থির বিদ্যুৎ জানতে হলে তোমাকে সর্বপ্রথম জানতে হবে চার্জ জিনিসটি আসলে কি। তাহলে প্রথমে আমরা এখান থেকে চার্জের ধারণাটি নিব, কারণ এই অধ্যায় যেহেতু একটা ভূমিকা টাইপের চ্যাপ্টার, তাহলে প্রথমে আমাদেরকে চার্জ সম্পর্কে আগে জানতে হবে। চার্জ জানার পরে পরবর্তীতে আমরা বৈদ্যুতিক বল সম্পর্কে জানবো, তার পরবর্তীতে আমরা তড়িৎ ক্ষেত্র এটি সম্পর্কে জানবো। এবং তোমাদের এই অধ্যায় থেকে যে সিকিউ গুলো আসে গ এবং ঘতে, সেখানে ম্যাক্সিমাম গ এবং ঘ তড়িৎ বল এবং তড়িৎ ক্ষেত্র থেকে আসতে দেখা যায়। পরবর্তীতে যে টপিক তোমাদের জন্য আছে তড়িৎ বিভব এবং ধারক, এখান থেকেও সিকিউ আসে, বাট খুবই কম পরিমাণে আসে। এবং এই অধ্যায়ের তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তড়িৎ বল এবং তড়িৎ ক্ষেত্র। এবং আজকে আমি তোমাদের প্রথম যে দুটি টপিক আছে, যেহেতু আমি শুরুতে বলেছি এটি একটি ভূমিকা টাইপের চ্যাপ্টার, সো কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে, তার পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ম্যাথের দিকে আগাবো। তাহলে প্রথমে আমাদের আধান বা চার্জ আছে, এটি সম্পর্কে আগে আমরা জানবো, তার পরবর্তীতে বৈদ্যুতিক বল এটি সম্পর্কে জানবো। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক এই তিনটি টপিক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আধান বা চার্জ জিনিসটা আসলে কি। আধান বা চার্জ হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে চার্জ বা আধান। তাহলে আমরা কি দেখলাম, পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণাসমূহ রয়েছে, এই যে যে মৌলিক কণাসমূহ, এই মৌলিক কণাসমূহ কি কি। দেখো আমরা তো পর্যায় সারণী দেখেছি, পর্যায় সারণী গ্রুপে 118টি মৌল দেখেছি, এগুলো প্রত্যেকটা কি এক একটা মৌল, পাশাপাশি কি এক একটা পরমাণু। এবং এই প্রত্যেকটি পরমাণুর যে মৌলিক কণাসমূহ আছে সেগুলোর মধ্যে কি কি থাকে, সেগুলোর মধ্যে থাকে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। এই তিনটি জিনিস থাকে, অর্থাৎ প্রত্যেকটি পরমাণুর ভিতরে কি কি থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটি জিনিস থাকে। এবং তুমি যদি একটি পরমাণুকে ভাঙো, ধরো আমি পরমাণুটিকে ভাঙলে আমি কি কি পাবো, আমি পাবো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। বা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই পরমাণুটির ভর আসলে কতটুকু, এই পরমাণুর ভর হবে এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফলের সমান। বা যখন আমি একটি পরমাণুকে ভাঙবো তখন আমি এই তিনটি জিনিসই পাবো। তাহলে দেখো চার্জের বিষয়টি কি আসছে, এদের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে সেটি হচ্ছে কি চার্জ বা আধান। ধরো প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের একটি নির্দিষ্ট চার্জ আছে। ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। এবং প্রোটনের যে চার্জ আছে সেটি হচ্ছে +1.6 × 10⁻19 কুলম। দেখো ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম এবং প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻19 কুলম। এখানে ইলেকট্রন একটি, তোমরা মনে রাখবে একটি পরমাণুর ক্ষেত্রে যে কয়টি প্রোটন থাকে তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ সমান ধনাত্মক চার্জ এবং কি সমান ঋণাত্মক চার্জ থাকে। তখন কি হয়, পরমাণুটি নিউট্রাল থাকে, অর্থাৎ তখন আমরা কি কোনো চার্জ অনুভব করি না। বাট যখন একটি পরমাণু থেকে ইলেকট্রন চলে যায় তখন কি, ধরো আমি একটি পরমাণুর ক্ষেত্রে দেখাই, ধরো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সোডিয়ামের ডায়াগ্রাম চিত্র যদি আমি তোমাদেরকে এঁকে দেখাই, তাহলে দেখো সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে। এবং এই সোডিয়াম পরমাণু যখন তার সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করবে তখন কি হবে, তখন সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে তার ভিতর থেকে একটি ইলেকট্রন কি হয়েছে, কমে গিয়েছে। একটি ইলেকট্রন কম হওয়ার কারণে তার এখানে ইলেকট্রনের সংখ্যা এখন আছে কতটি, 10টি। এবং তার প্রোটনের সংখ্যা আছে কতটি, 11টি। অর্থাৎ সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে এখন ইলেকট্রনের সংখ্যা আছে 10টি এবং প্রোটনের সংখ্যা আছে কয়টি, 11টি। তাহলে এখন যেহেতু সোডিয়ামের প্রোটনের সংখ্যা বেশি, তার মানে এখন তার ভিতরে কোন চার্জ বেশি আছে, অবশ্যই ধনাত্মক চার্জ বেশি আছে। এবং যেহেতু সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে তার থেকে একটি ইলেকট্রন চলে যাওয়ার কারণে তার এখন একটি ঋণাত্মক চার্জ কমে গেল। তাহলে তার থেকে যেহেতু একটি ইলেকট্রন চলে গিয়েছে এবং এখন যেহেতু তার ধনাত্মক চার্জের সংখ্যা বেশি আছে, এ কারণে সে কি এখন ধনাত্মক চার্জে চার্জিত আছে, অর্থাৎ তার ভিতরে কি এখন পজিটিভ চার্জের সংখ্যা বেশি।
আশা করি তোমরা চার্জের বিষয়টি বুঝতে পেরেছো। তারপর এখন চার্জের যে বৈশিষ্ট্য আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে আমি কি লিখেছি, চার্জ মূলত দুই প্রকার। দেখো ধনাত্মক চার্জ আসলে কি, যখন কোনো বস্তু ইলেকট্রন হারায় তখন বস্তুটি ধনাত্মক চার্জ যুক্ত হয়। অর্থাৎ যখন কোনো বস্তু ইলেকট্রন ছেড়ে দিবে তখন সে ধনাত্মক চার্জে চার্জিত হবে। আমি একটু আগে তোমাদের সোডিয়ামের উদাহরণ দিয়ে বুঝিয়েছি, সোডিয়াম পরমাণু যখন একটি ইলেকট্রন ছেড়ে দেয় তখন তার ভিতরে একটি ইলেকট্রন কমে যায়, এবং একটি ইলেকট্রন কমার ফলে সেখানে প্রোটনের সংখ্যা বেড়ে যায়, এবং প্রোটন যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত তাহলে প্রোটনের সংখ্যা বেশি থাকার কারণে সে ধনাত্মক চার্জ যুক্ত হয়, এবং সে যেহেতু একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে সে কারণে তার কি ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, এবং সেখানে কি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় প্রোটনের সংখ্যা বেশি থাকার কারণে। তাহলে দেখো আমি যদি তোমাদের একটি উদাহরণ দিয়ে বুঝাই, ধরো সিল্কের কাপড় দিয়ে আমি যদি কোনো কাচের দণ্ডকে ঘষি সেক্ষেত্রে আমার কি হবে। সিল্কের দণ্ড দিয়ে আমি যখন কোনো কাচকে ঘষবো তখন দেখা যাবে ঘর্ষণের ফলে সেখানে কাচের দণ্ড থেকে কিছু ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে যাবে, এবং সিল্কের কাপড়ে যাওয়ার ফলে কি হবে, যেহেতু কাচের দণ্ড থেকে ইলেকট্রন চলে যাচ্ছে এবং ইলেকট্রন যেহেতু আমার ঋণাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন যেহেতু আমার ঋণাত্মক চার্জযুক্ত, সে কারণে সিল্কের ভিতরে কি হবে, ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু কাচের দণ্ড থেকে সিল্কের কাপড়ে ইলেকট্রন চলে যাচ্ছে, সেহেতু কাচের দণ্ড থেকে আমার ইলেকট্রন কমে গেল এবং সিল্কের কাপড়ে আমার ইলেকট্রন বেড়ে গেল, এবং কাচের দণ্ড থেকে যেহেতু আমার ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে এবং সেখানে যেহেতু প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে তোমার এই যে তোমার কাচের দণ্ডটি সেটি ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে, এবং এই যে তোমার সিল্কের কাপড় সেখানে যেহেতু আমার ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে আমার কি হবে, আমার সেখানে আমার সিল্কের কাপড়টি ঋণাত্মক চার্জযুক্ত হবে, কারণ সেখানে আমার ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ধরো এই যে আমার কাচের দণ্ড, কাচের দণ্ডে আমার যে কয়টি পজিটিভ চার্জ আছে সমান সংখ্যক আমার নেগেটিভ চার্জ আছে, এবং আমি তোমাদের বলেছি প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রেই যে কয়টি প্রোটন থাকে সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে এই যে কাচের দণ্ড দিয়ে যখন তুমি সিল্কের কাপড় দিয়ে ঘষবে, আমি ড্রয়িং তেমন ভালো পারি না, তারপর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। যখন তুমি এই সিল্কের কাপড় দিয়ে ঘষবে তখন কি হবে, তখন দেখো যে কটি প্লাস সে কটি মাইনাস, ধরো এখানে সমান সংখ্যক প্লাস মাইনাস আছে, তখন তোমার কি হবে, এই যে তুমি সিল্কের কাপড় দিয়ে কাচের দণ্ডটিকে ঘষতেছো, ঘষার ফলে এখান থেকে যে নেগেটিভ যে চার্জগুলো, অর্থাৎ যে আমার যে ইলেকট্রনগুলো, সেগুলো আমার কিসে চলে যাবে, সিল্কের কাপড়ে চলে যাবে। সিল্কের কাপড়ে যাওয়ার পরে সেখানে আমার ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, যার ফলে আমার কি হবে, সে ঋণাত্মক চার্জে চার্জিত হবে, এবং এই কাচের দণ্ডটি আমার ধনাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে আশা করি তোমরা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদের শুরু থেকে আমি আরেকবার জিনিসটি বুঝিয়ে দিচ্ছি। চার্জ কি, চার্জ হচ্ছে আমার পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই চার্জ বা আধান। মৌলিক কণাসমূহ আমার কি কি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কারণ প্রত্যেকটি পরমাণুর ভিতরেই তোমার কি থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। কারণ যে কোনো পরমাণুকে যদি তুমি ভাঙো তাহলে তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটি জিনিসই পাবা। এবং এই চার্জ মূলত কয় প্রকার, দুই প্রকার, একটি হচ্ছে ধনাত্মক চার্জ এবং আরেকটি হচ্ছে কি ঋণাত্মক চার্জ। যখন কোনো বস্তু ইলেকট্রন হারায় তখন সে বস্তুটি ধনাত্মক চার্জ যুক্ত হয়, এবং ঋণাত্মক চার্জ কি, যখন কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে তখন বস্তুটি ঋণাত্মক চার্জ যুক্ত হয়। যেমন তোমাদের আমি মাত্র সিল্ক এবং কাচের দণ্ডের উদাহরণ দিয়ে বুঝিয়েছি, বা তখন আমি তোমাদের সোডিয়ামের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। তাহলে আশা করি এই টপিকটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কেউ না বুঝে থাকো, নিচে কমেন্ট বক্স আছে, সেখানে তোমরা আমাকে জানাতে পারো যে কোন টপিকটি তোমরা বুঝোনি। তাহলে চলো আমরা পরবর্তীতে দেখে আসি আমাদের যে চার্জের বৈশিষ্ট্যমূলক ধর্ম সেগুলো কি কি। তাহলে এখন আমরা চার্জের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো চার্জের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে কি আসে, আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম। আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম কি, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং ভিন্নধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ যখন তুমি সমধর্মী দুটা চার্জ নিবা, ধরো তুমি একটি পজিটিভ এবং অন্যটি পজিটিভ, দুটি তুমি পজিটিভ চার্জ নিয়েছো, যখন তুমি দুটি পজিটিভ চার্জ নিবা, এখন তাদের ধর্ম কি, একই, সেও পজিটিভ সেও পজিটিভ, তাহলে তারা যেহেতু পজিটিভ তাহলে তারা পরস্পরকে কি করবে, অবশ্যই তারা পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ তারা কাছাকাছি আসতে চাইবে না। আর যখন তুমি ভিন্ন ধর্মী দুটি চার্জ নিবে, অর্থাৎ একটি পজিটিভ এবং অন্যটি নেগেটিভ, তখন তারা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণের কারণে কি হবে, তারা পরস্পর কাছাকাছি আসতে চাইবে। তাহলে চুম্বকের চার্জের যে বৈশিষ্ট্য আছে সেক্ষেত্রে দেখা যায় প্রথমে আসে আমাদের আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে আর ভিন্নধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, যেটা আমরা চুম্বকের ক্ষেত্রে অনেক সময় দেখে এসেছি। দেখো তার পরবর্তীতে কি আসে, চার্জের সংরক্ষণশীলতা। চার্জের সংরক্ষণশীলতা আসলে কি, চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। চার্জকে কি তুমি সৃষ্টিও করতে পারবে না, চার্জকে তুমি ধ্বংস করতে পারবে না।
এক বস্তু থেকে অন্য বস্তুতে সে কি হবে, স্থানান্তরিত হবে। যেহেতু পূর্বে আমি তোমাদের চার্জ সম্পর্কে আলোচনা করেছি, তোমরা দেখেছো চার্জ মূলত স্থানান্তরিত কিভাবে হয়, অর্থাৎ সেখানে যে ইলেকট্রন থাকে সে ইলেকট্রন যখন এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তখন কি হয়, চার্জ স্থানান্তরিত হয়। যেহেতু ইলেকট্রনের একটি চার্জ আছে এবং নেগেটিভ চার্জ, এবং যখন তুমি এক বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রন পাঠিয়ে দিবে বা যখন এক বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রন চলে যাবে তখন কি হবে, বস্তুটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। অর্থাৎ সেখানে মূলত দাঁড়ালোটা কি, অর্থাৎ তোমার এই যে ইলেকট্রনটা সে কি হয়েছে, এক বস্তু থেকে আরেক বস্তুতে স্থানান্তরিত হয়েছে। না সেটি ধ্বংস হয়ে গিয়েছে, না সেটি নতুন করে সৃষ্টি হয়েছে, বরং সেটি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়ে সেখানে চার্জের সংখ্যা আমার কি করেছে, বৃদ্ধি করেছে। কোন চার্জের সংখ্যা, ঋণাত্মক চার্জের সংখ্যা। তাহলে আশা করি তোমরা চার্জের সংরক্ষণশীলতা টপিকটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে কি আসে, চার্জের পরিমাপ। এবং এই যে আমি তোমাদের চার্জ সম্পর্কে আলোচনা করছি, এখানে চার্জ তুমি যে এককে পরিমাপ করবা সেটি হচ্ছে তোমার কুলম্ব একক। তাহলে চার্জের পরিমাপটাকে আমরা কোন এককে করব, কুলম্ব এককে, এবং এই কুলম্বকে তোমরা ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করবে। তাহলে আশা করি তোমরা চার্জের এই বৈশিষ্ট্য বুঝতে পেরেছো। দেখো এখন আমরা পড়বো চার্জের কোয়ান্টাম। চার্জের কোয়ান্টাম আসলে কি, চার্জের মান কোনো বিচ্ছিন্ন মান হতে পারে না। কোনো বস্তুতে চার্জের মান হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। তো এখানে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক বলতে আসলে কি বুঝিয়েছে, দেখো যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে সে কিন্তু ভগ্নাংশ আকারে ইলেকট্রন গ্রহণ করে না। আমি যদি তোমাদের বলি, ধরো অ্যালুমিনিয়াম একটি পরমাণু, সে 3.5টি ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে। দেখো এটি কি আদৌ সম্ভব? কোনো পরমাণু কি ভগ্নাংশ আকারে ইলেকট্রন ত্যাগ করতে পারে? ভগ্নাংশ আকারে ইলেকট্রন ত্যাগ করে না। যে কোনো পরমাণুর ক্ষেত্রে হয় সে একটি ইলেকট্রন ত্যাগ করবে, নয় দুটি ত্যাগ করবে, নয় কি করবে, সে তিনটি ত্যাগ করবে। এটা আমি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বলছি না, যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমি বলছি। হয় সে একটি ত্যাগ করবে, নয় দুটি ত্যাগ করবে, নয় তিনটি ত্যাগ করবে, অথবা একটি গ্রহণ করবে, অথবা দুইটি গ্রহণ করবে, অথবা কি সে তিনটি গ্রহণ করবে। কখনো সে কি ভগ্নাংশ আকারে গ্রহণ করবে না বা ভগ্নাংশ আকারে কি সে ত্যাগ করবে না। এ কারণেই বলেছে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ চার্জের মান যে কোনো মানের হতে পারে না। চার্জের যে মানটি আছে তোমরা মনে রাখবে, এখানে সবসময় এই ফর্মুলাটি ব্যবহার করবে, প্লাস মাইনাস এন আকারে থাকবে। এখানে তোমার কিউটা কি, কিউটা হচ্ছে তোমার মোট চার্জ, কিউটা হচ্ছে কি তোমার এখানে মোট চার্জ। এবং এই যে তোমার এন, এই এনটাই হচ্ছে কি মূলত পূর্ণ সংখ্যা। এই এনটি হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখানে আমি যেহেতু বলেছি ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, এখানে এনটাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখন তোমরা জানো পূর্ণ সংখ্যাগুলো কি কি। পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 আরো যতগুলো আছে। এবং এখানে ইটা কি, এখানে ইটা হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ। এখানে এটা কি, এখানে এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এবং আমরা ইলেকট্রনের চার্জ কত এটা আমরা সবাই জানি, -1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখন আমার কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে তখন সে বরাবর একটি ইলেকট্রন অথবা দুটি অথবা তিনটি এভাবে সে ত্যাগ করবে। সে কখনো 0.5 0.2 0.3 এভাবে কিসে ত্যাগ করবে না অথবা কিসে গ্রহণও করবে না। এ কারণে বলেছে চার্জের মান কোনো বিচ্ছিন্ন মান হতে পারে না, অর্থাৎ চার্জের মান হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। সে যখন ইলেকট্রন ত্যাগ করবে বরাবর একটি দুটি তিনটি এভাবেই ত্যাগ করবে অথবা একটি দুটি তিনটি এভাবেই গ্রহণ করবে। তাহলে আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা কিউ সমান প্লাস মাইনাস এনে দিয়ে কি টাইপের ম্যাথ থাকতে পারে অথবা এর কাজটা আসলে মূলত কি সেটি আমরা দেখি। তাহলে দেখো আমরা এই ম্যাথটি দেখি। কোনো চার্জিত অবস্থার আধানের পরিমাণ 5.69 × 10⁻13 কুলম্ব হলে ইলেকট্রন সংখ্যা কত। এখানে আমার কি চেয়েছে, কোনো চার্জিত বস্তুর আধানের পরিমাণ, আধানের পরিমাণ অর্থাৎ আমার এখানে কিউ এর মান দেওয়া আছে। কিউ এর মান আমার কতটুকু দেওয়া আছে, 5.69 × 10⁻13 কুলম্ব কি আমার দেওয়া আছে। এখানে আমার কি দেওয়া আছে, চার্জের মান দেওয়া আছে। এবং আমার কি বলেছে, ইলেকট্রন সংখ্যা কত। এখানে আমার ইলেকট্রন সংখ্যা বলতে মূলত বুঝাচ্ছে এই যে আমার যে এন এর মানটি ছিল, এই এন এর মান আমার কাছে জানতে চেয়েছে। এখানে আমার সে কতটি ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে সেটি আমার কাছে কি জানতে চেয়েছে। আচ্ছা তাহলে চলো আমরা ম্যাথটি করি। আমরা কি জানি, আমরা জানি কিউ সমান সমান এনই। তাহলে দেখো আমি যদি এখন এন এর মানটি বের করতে যাই তাহলে আমার কি করতে হবে, এন এর মান বের করতে গেলে দেখো আমি কি পাই। এখানে আমার কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 5.69 × 10⁻13। এবং এখানে ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻19 কুলম্ব। এখন তোমরা তো জিজ্ঞাসা করবে যে ভাই আপনি তো এখানে মাইনাস দিলেন না,
মাইনাস কেন দিলেন না? দেখো একটি পরমাণু এটি ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে সেটি তো আমি জানি না। আমি যদি এখানে প্লাস দিয়ে করি, প্লাস দিলে কি হবে? অর্থাৎ তাহলে এখানে ফলাফলটা আমার কিসে বের হবে? এখানে যদি আমি প্লাস দিয়ে করি ফলাফলটা কিন্তু আমার ঋণাত্মক বের হবে। কারণ দেখো ইলেকট্রনের চার্জ যদি আমি এখানে ঋণাত্মক বসাই তাহলে আমার দিন শেষে সেটি কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমার মাইনাস একটি ফলাফল বের হবে। তাহলে মাইনাস ফলাফল হলে আমি এখানে কি বুঝছি আমি? অর্থাৎ মাইনাসে মান বের হলে অর্থাৎ ইলেকট্রনের যে সংখ্যাটা সেটি নেগেটিভ বের হচ্ছে। নেগেটিভ বের হচ্ছে মানে কি? সেখানে নেগেটিভ চার্জের সংখ্যা আছে। আর নেগেটিভ মানে আমি কি বুঝি? অর্থাৎ একটি পরমাণু ইলেকট্রন কি করছে? সে গ্রহণ করছে। আর যদি পজিটিভ হয়, ধরো এখানে আমি ঋণাত্মক দিয়ে করলাম, ঋণাত্মক দিয়ে করলে কি হবে? ঋণাত্মক দিয়ে করলে এখানে তোমার ঋণাত্মক এবং ইলেকট্রনের চার্জও ঋণাত্মক, তাহলে মাইনাসে মাইনাসে সেটি কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ যে এন এর মানটা সেটি আমি পজিটিভ পাবো। আর পজিটিভ পেলে কি হবে? অর্থাৎ আমি বুঝবো যে একটি পরমাণু কি করেছে? ইলেকট্রন ছেড়ে দিয়েছে বা কি সে দান করে দিয়েছে। অর্থাৎ এই কারণে আমি এখানে প্লাস মাইনাস কিছু দিলাম না, তোমরা এখানে শুধু এনি দিয়ে করলেই হয়ে যাবে। অর্থাৎ তোমার এখানে ইলেকট্রনের মূলত সংখ্যা জানতে চেয়েছে, সে ইলেকট্রন ত্যাগ করেছে নাকি গ্রহণ করেছে সেটি তোমার কাছে জানতে চাইনি। তো যেহেতু ইলেকট্রনের সংখ্যা তোমার কাছে জানতে চেয়েছে, তোমরা শুধু কিউ সমান এনি দিয়ে করলেই কি ম্যাথটি হয়ে যাবে। তাহলে দেখো এটি ক্যালকুলেশন করলে আমার ফলাফল আসে হচ্ছে 3.56 ইন্টু 10⁻32। তাহলে সে কতটি তাহলে এখানে তার ইলেকট্রন সংখ্যা কত? 3.56 ইন্টু 10⁻32। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো এবং তোমরা এখানে টেনশন নেওয়ার কিছু নেই। তোমরা মনে রাখবে এখানে প্লাস মাইনাস বলতে আমি মূলত বুঝিয়েছিলাম একটি পরমাণুর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের যে কারণটা। আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছো। দেখো এখন আমি তোমাদের বৈদ্যুতিক বল নিয়ে আলোচনা করব। আগের টপিকে আমি তোমাদের আধান এবং চার্জ নিয়ে আলোচনা করেছিলাম, এখন তোমাদের বৈদ্যুতিক বল নিয়ে আলোচনা করব। এবং এই টপিক থেকেই তোমাদের সৃজনশীলে অর্থাৎ গ নাম্বারে ম্যাক্সিমাম সিকিউ কিন্তু এসে থাকে এই বৈদ্যুতিক বল টপিক থেকেই। তাহলে দেখো এই বৈদ্যুতিক বলের মধ্যে প্রথম যে জিনিসটি আছে সেটি হচ্ছে তোমার কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটি কি? নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল চার্জের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ধরো এখানে আমি দুটি আধান নিয়েছি, দুটি বিন্দু আধান, একটি হচ্ছে Q1 এবং হচ্ছে আরেকটি হচ্ছে Q2। তাহলে এখানে আমি দুটি আধান বা চার্জ আমি নিয়েছি, একটি হচ্ছে Q1 আর একটি হচ্ছে কি Q2, এবং এই যে হচ্ছে তাদের মধ্যবক সংযোজক সরলরেখা। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমার জিনিসটি কি দাঁড়ালো? নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের, তাহলে একটি বিন্দু আধান হচ্ছে Q1 এবং আরেকটি বিন্দু আধান হচ্ছে কি Q2। এই যে দুটি বিন্দু আধানের মধ্যে যে ক্রিয়াশীল যে একটি বল কাজ করছে, সে বলটি আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। তাহলে এই যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম। তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যে ক্রিয়াশীল বল আছে সেটি কি আমার এফ। এই বলের মানটা কিসের? আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে আধান দ্বয় আমি কি কি নিয়েছিলাম? Q1 Q2, এদের কি গুণফলের সমানুপাতিক। তাহলে যাদের গুণফলের সমানুপাতিক এবং যাদের মধ্যবর্তী দূরত্ব, ধরো এই যে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব আমি ডি ধরে নিলাম, তাহলে এদের যে মধ্যবর্তী দূরত্ব ছিল ডি, এই ডি এর বর্গের ব্যস্তানুপাতিক। কার সাথে বর্গের ব্যস্তানুপাতিক? এই যে কুলম্ব বল বা তাদের দুটি আধানের যে মধ্যবর্তী বলটি আছে তার সাথে কি বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই ডিটা বর্গের ব্যস্তানুপাতিক কার সাথে? এফ এর সাথে। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ালো? এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। অর্থাৎ নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব ডি এর বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এফ এর সাথে আমার যে ডি এর সম্পর্কটা সেটা ব্যস্তানুপাতিক থাকবে এবং এদের এ বল চার্জের সংযোজক সরলরেখা বরাবর কি করবে? ক্রিয়া করবে। তাহলে আশা করি তোমরা কুলম্বের সূত্রের এই টপিকটি বুঝতে পেরেছো। তাহলে চলো এখন, যেহেতু আমি বলেছি এই টপিক থেকে অনেক ম্যাথ থাকে তোমাদের, যেহেতু সিকিউ এর ম্যাক্সিমাম ম্যাথগুলোই এখান থেকে আসে, অর্থাৎ গ নাম্বার যে ম্যাথগুলো সেটি তোমার বৈদ্যুতিক বল অর্থাৎ এই কুলম্বের টপিক থেকেই থেকে থাকে। তাহলে চলো আমরা এই রিলেটেড ম্যাথগুলো দেখে আসি। দেখো ম্যাথ করার আগে আমরা সূত্রটা আরেকবার দেখি। আমরা কি শিখেছিলাম? এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। দেখো এখন যদি আমি সূত্রকে আরেকটু ভাঙি, এখন আমার এই সমানুপাতিক চিহ্ন যদি আমি উঠিয়ে দিই তাহলে এখানে আমার কি একটা ধ্রুবক মান আনা লাগবে। সে ধ্রুবকটা কি আমার কে। আমি যদি এখানে একটা কে নিয়ে আসি তাহলে আমার সূত্রটা পূর্ণতা পেল, অর্থাৎ এফ সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। এখানে কেটা কি? কে হচ্ছে কি আমার সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে কি আমার সমানুপাতিক ধ্রুবক। দেখো একের একটি মান আছে, সেটি হচ্ছে 9 গুণন 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার।
তাহলে কে এর মানটা কত? 9 গুণন 10⁻৯। এককটা কি? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছো। কারণ দেখো, আমি যদি কে এর এককটি আলাদাভাবে বের করতে চাই তাহলে আমার জিনিসটি দাঁড়ায় কিভাবে? এফ সমান আমি কি শিখেছিলাম? কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি কে এর এককটা বের করতে যাই তাহলে আমার জিনিসটি কি দাঁড়ায়? আমি যদি এই ডিটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমার দাঁড়ায় হলো কে ইন্টু Q1 Q2। তাহলে আমি যদি শুধু কে এর মানটি বের করতে যাই তাহলে এটা আমার দাঁড়ায় হচ্ছে এফ ডি স্কোয়ার Q1 Q2। তাহলে এখানে আমার কে এর ফর্মুলাটা কি দাঁড়ালো? এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই Q1 ইন্টু Q2। তাহলে এফ এর দেখো, এফটা কি? বল। এখন বলের একক তো আমরা জানি যে নিউটন, আর যে দূরত্ব আছে সেই দূরত্বের একক আমি কি জানি? মিটার স্কোয়ার। দূরত্বের একক কি? মিটার। যেহেতু এখানে স্কোয়ার আছে সে কারণে আমি স্কোয়ার দিলাম। আর এখানে চার্জের একক কি? প্রথম চার্জের একক হচ্ছে কুলম্ব, দ্বিতীয় যে চার্জ আছে সেটির একক কি? কুলম্ব। তাহলে এখানে আমার চার্জের যে একক সেটি আসলে কি দাঁড়ালো? নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্ব স্কোয়ার। তাহলে দেখো, এখানে আমি নিউটন মিটার স্কোয়ারের মতোই রাখলাম। এখানে যে কুলম্ব স্কোয়ারটি আছে সেটি যখন আমার উপরে চলে যাবে তখন কি হবে? পার কুলম্ব স্কোয়ার। তাহলে দেখেছো তোমরা এককটা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে? তাহলে আশা করি তোমরা এই যে সমানুপাতিক ধ্রুবক কে এর এককটি কোথা থেকে এলো তোমরা বুঝতে পেরেছো। আর যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, তোমাদের এত কিছু জানার দরকার নেই, তোমরা মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেক সময় যদি এমসিকিউতে এসে থাকে তাহলে তোমরা এভাবে চাইলে বের করতে পারবে। তাহলে দেখো, এখন আমরা কুলম্ব রিলেটেড একটা ম্যাথ দেখি। এখানে কি বলেছে? একটি 20 কুলম্বের আহিত বস্তুকে শূন্য স্থানে অপর একটি 50 কুলম্ব আহিত বস্তু থেকে 2 মিটার দূরে রাখা হলে এদের মধ্যবর্তী বলের মান কত? কি বলেছে? একটি 20 কুলম্ব আহিত বস্তুর। তাহলে দেখো, এখানে আমার প্রথম চার্জের যে মান সেটি দেওয়া আছে 20 কুলম্ব, এবং দ্বিতীয় যে চার্জের মান সেটি কত? 50 কুলম্ব। দুটি চার্জের মান আমার এখানে দেওয়া আছে। এবং অপর একটি বস্তু 50 কুলম্ব আহিত বস্তু থেকে কতটুকু দূরে রাখা হলে? 2 মিটার দূরে রাখা হলে। তাহলে এখানে আমার ডির মান কত? 2 মিটার। আচ্ছা, আমার বলেছে এদের মধ্যবর্তী বলের মান কত, অর্থাৎ এফ এর মান আমার কাছে কি জানতে চেয়েছে। এবং এখানে যেহেতু আমার কুলম্বের সূত্রের মধ্যে কে আছে, কে এর মানও তো আমার জানা আছে, 9 গুণন 10⁻৯। তাহলে চলো আমরা এবার ম্যাথটি করে ফেলি। অতএব এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যেহেতু আমার এই মানগুলো দেওয়া আছে এবং কুলম্বের সূত্র যেহেতু আমি জানি, তাহলে সূত্র আমি কি এখানে বসিয়ে দিলাম। আর তোমরা সবসময় মনে রাখবে, আমার মান অনুযায়ী কি সবসময় সূত্র বসবে। আমি কোন সময় কোন সূত্র প্রয়োগ করব সেটা কি আমি মানগুলো দেখলেই বুঝতে পারবো সেখানে আমি কোন সূত্র প্রয়োগ করব। তাহলে এটি যেহেতু সরাসরি আমার কুলম্বের সূত্রে পড়ে গিয়েছে, তাহলে দেখো এবার আমি মানগুলো বসিয়ে সমাধান করে ফেলি। কে এর মান 9 গুণন 10⁻৯, আর Q1 এর মান এখানে আমার কত? 20 কুলম্ব, এবং Q2 এর মান কত? 50 কুলম্ব। আর এখানে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটি কত? 2 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে এটা সমাধান হচ্ছে 2.25 ইন্টু 10⁻12। আর যেহেতু আমরা কুলম্ব বল বের করছি, এটা তো আমরা অবশ্যই জানি যে বলের একক হচ্ছে কি? নিউটন। সেটা তোমার কুলম্ব বল হোক বা যে বলে হোক না কিসের জন্য, বলের একক কি? নিউটন। তাহলে আমার এই ম্যাথটা হয়ে গেল। ও আর কুলম্বর ম্যাথ রিলেটেড তোমার এমন কোনো সমস্যা পরীক্ষায় থাকবে না যেগুলো তোমরা সলভ করতে পারবে না, কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি কুলম্ব বল থেকে তোমার অনেক ইজি ম্যাথই দেয়। আশা করি তোমরা পারবে। তাহলে দেখো আমরা আরেকটি ম্যাথ দেখি। এখানে কি বলেছে? এ ও সি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। দেখো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। এখানে এ যে বিন্দু সেখানে আমার 30 কুলম্ব চার্জ রাখা আছে, এবং সি যে বিন্দু সেখানে আমার 60 কুলম্ব চার্জ রাখা আছে, এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটি আমি কত দেখতে পাচ্ছি? আমি এখানে দেখছি এখানে মাঝখানে আমার আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে কি? বি বিন্দু। এবং এ থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে 7 মিটার, এবং বি থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে কত মিটার? 5 মিটার। এবং আমার বলেছে এ ও সি এর মধ্যে, তাহলে এ ও সি এর মধ্যে আমার টোটাল দূরত্ব আমার কত? এখান থেকে হচ্ছে আমার 7 মিটার, এখান থেকে হচ্ছে আমার 5 মিটার। তাহলে টোটাল কত দাঁড়ালো? 7 যোগ 5 সমান সমান 12 মিটার। তো অর্থাৎ আমার এ ও সি থেকে আমার টোটাল দূরত্ব কত? 12 মিটার। তাহলে আমি মধ্যবর্তী দূরত্ব আমি পেয়ে গেলাম। তাহলে এখানে আমার ডির মান কত? 12 মিটার। আর দুটি চার্জ তো আমার দেওয়াই আছে এখানে, একটি হচ্ছে আমার 30 কুলম্ব এবং অন্যটি হচ্ছে আমার কত? 60 কুলম্ব। তাহলে দুটি চার্জের মান আমি পেয়ে গেছি। আর কে এর মান তো আমার জানাই আছে, 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে চলো, যেহেতু আমার ক্রিয়াশীল বলের মান অর্থাৎ এফ এর মান আমার কাছে চেয়েছে, আমি এফটি বের করে ফেলি। তাহলে এফ সমান আমরা কি জানি? কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন কে এর মান কত? 9 গুণন 10⁻9। Q1 এর মান কত? 30, এবং Q2 এর মান কত? 60। আর ডির মান কত পেলাম আমরা? 12। তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, এটির মান পাবো হচ্ছে 1.125 ইন্টু 10⁻11। বলের একক কি? নিউটন।
তাহলে আশা করছি তোমরা এই ম্যাথটিও বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আরেকটি ম্যাথ দেখি। এখানে কি বলেছে, 20 কুলম্ব ও 10 কুলম্ব মানের দুটি আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান 1.125 ইন্টু 10⁻11 নিউটন হলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এবার কিন্তু আমার কুলম্ব বলের মান চাইনি, কারণ আমরা দেখছি এখানে কুলম্ব বলের মান কিন্তু দেওয়াই আছে। আমার কাছে কি চেয়েছে, আমার কাছে মূলত চেয়েছে মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ডির মান আমার কাছে এবার জানতে চেয়েছে। তাহলে চলো এবার আমরা ম্যাথটা কিভাবে করব দেখে আসি। আমরা কি জানি, এফ সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, আমরা এটি জানি। এখন আমার কিসের কিসের মান দেওয়া আছে দেখো, এখানে আমার প্রথম যে চার্জ Q1 সেটির মান দেওয়া আছে, দ্বিতীয় যে চার্জ Q2 সেটির মান দেওয়া আছে, এবং তাদের যে ক্রিয়াশীল বলের মান অর্থাৎ এফ এর মান সেটাও আমার দেওয়া আছে। আর কে এর মান তো আমরা জানি ভাইয়া 9 গুণন 10⁹9। আমার দরকার কি শুধুমাত্র ডির মান বের করা। তাহলে ডির মান আমি কিভাবে বের করব, তাহলে দেখো এখান থেকে যদি আমি ডির মান বের করতে যাই, তাহলে দেখো আমি যদি এফ এর সাথে ডিটাকে গুণ করি তাহলে আমার দাঁড়ায় কি এফ ডি স্কোয়ার, এবং এখানে কি থাকে কে ইন্টু Q1 Q2, এই দুটি জিনিস কি আমার এখানে থাকে। এখন এখান থেকে যদি আমি ডির মান বের করি তাহলে আমার এখানে ফর্মুলাটা কি দাঁড়ায়, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই এফ, এবং আমি যদি উভয়পক্ষে বর্গমূল করি তাহলে আমার পুরো ফর্মুলাটা কি এরকম চলে আসে, Q1 Q2 ডিভাইড বাই এফ। তাহলে চলো এখন আমরা মানগুলো বসিয়ে ফেলি। এখানে কুলম্ব বলের মান কত, 1.125 ইন্টু 10⁻11। তাহলে চলো এবার এটা ক্যালকুলেশন করে দেখি মান কত আসে। তাহলে এটি আসে হচ্ছে 4 মিটার। এটা হচ্ছে কি আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। তাহলে এতক্ষণ আমরা কুলম্ব রিলেটেড যতগুলো অঙ্ক আছে আমরা দেখলাম, আমরা 3-4টা অঙ্ক সলভ করে দেখলাম যে কি রিলেটেড ম্যাথ আমাদের পরীক্ষা থাকতে পারে। যেহেতু আমি তোমাদের আজকে শুধুমাত্র দুটি টপিক নিয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে আধান বা চার্জ এবং অন্যটি হচ্ছে বৈদ্যুতিক বল। আমি আজকে তোমাদের এই ভিডিওতে শুধুমাত্র আধান বা চার্জ এবং বৈদ্যুতিক বল সম্পর্কে একটু ধারণা দিলাম, এবং যেহেতু বৈদ্যুতিক বল থেকে আমার সিকিউতে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে, এবং কয়েকটি ম্যাথ আমি তোমাদেরকে সলভ করে দিলাম যাতে তোমরা ধারণা পাও যে কি কি ম্যাথ এখান থেকে থাকতে পারে। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইনশাআল্লাহ তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক এই তিনটি টপিক নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো আমি তোমাদের সলভ করিয়ে দিব। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।